আজকের গল্প মায়ানিবাস। কলকাতার এক পুরনো গলি, নামটা শান্তিনিকেতন লেন হলেও সেখানে শান্তির বড় অভাব। সেই গলির মোড়ে মস্ত বড় এক পুরনো বাড়ি, মায়ানিবাস। বাড়ির দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে ঠিকই, কিন্তু আভিজাত্যের অহংকার এখনো মেঠো গন্ধের মতো লেগে আছে। এই বাড়ির একমাত্র বউ অবন্তিকা। ভোর 5:30। বাইরে তখনও কুয়াশার পাতলা চাদর। অবন্তিকা শয্যা ত্যাগ করল। পাশে ঘুমানো সায়ন্তনের নিঃশ্বাসের শব্দ খুব ভারী। অবন্তিকার মনে হয় এই ভারী নিঃশ্বাসটাই বোধহয় তার জীবনের বোঝা। নিঃশব্দে রান্নাঘরে গিয়ে সে গ্যাসের নবটা খুলল। চায়ের জল চাপিয়ে জানালা দিয়ে বাইরে এক ফালি আকাশের দিকে তাকালো সে। ওই এক চিলতে আকাশটুকুই যেন তার একমাত্র সঙ্গী। সকাল 6টা বাজতেই বাড়ির ঘণ্টা বেজে উঠল। অর্থাৎ কর্তামশাই, অবন্তিকার শ্বশুরমশাই ঋষিকেশবাবু জেগেছেন। তিনি ডায়াবেটিসের রোগী। ঠিক এই সময়ে 1 কাপ চিনি ছাড়া লিকার চা আর 2টো বিস্কুট চাই তার। অবন্তিকা কাপটা নিয়ে ওপরে গেল। কাপটা হাতে নিতে নিতেই তিনি বললেন, বৌমা, কালকের তরকারিটা বড্ড ঝাল হয়েছিল। আমার পেটের সমস্যা তো জানো। ঋষিকেশবাবুর শীতল অভিযোগ। অবন্তিকা মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন বাবা, আজ থেকে খেয়াল রাখবো। ফিরে আসার সময় শাশুড়ি লতা দেবীর ডাক এলো ঠাকুর ঘর থেকে, ও বৌমা, আজ কিন্তু একাদশী, আমার জন্য আলাদা করে সাবু ভেজাবে, আর চাল কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করে রেখো। আর হ্যাঁ, সায়নীর জন্য আজ লুচি আর আলুর দম করো, ওর আজ আবার নাকি অফিসে স্পেশাল দিন। অবন্তিকা যন্ত্রের মতো ঘাড় নাড়ে। রান্নাঘরের খুন্তি নাড়তে নাড়তে সে ভাবে, সে কি শুধুই একটা যন্ত্র? তার নিজের কি কোনো স্বাদ আহ্লাদ নেই? অবন্তিকা বিয়ের আগে ছিল এক উজ্জ্বল নক্ষত্র। ললিতকলা একাডেমি থেকে গোল্ড মেডেল পাওয়া মেয়ে সে। তার আঁকা ছবি নিয়ে একসময় কাগজে রিভিউ বেরোতো, কিন্তু এই বাড়িতে পা রাখার পর থেকেই তার ছবি আঁকার তুলিগুলো বাক্সবন্দি হয়ে গেছে। সায়ন্তন বলেছিল, দেখো অবন্তিকা, ছবি এঁকে তো আর ভাত হবে না। আমাদের পরিবারে মেয়েদের সম্মান অনেক। ঘরের কাজ করো, সবাইকে আগলে রাখো, এটাই তোমার বড় আর্ট। সায়ন্তন খারাপ মানুষ নয়, অবন্তিকা সেটা জানে, কিন্তু সে ভীষণ রকমের পুরুষতান্ত্রিক। তার কাছে স্ত্রীর ভূমিকা মানে হলো ঘর গোছানো, সুস্বাদু রান্না করা আর স্বামীর সেবা করা। সকাল 8টা। অবন্তিকা ডাইনিং টেবিল সাজাচ্ছে। সায়ন্তন টাই বাঁধতে বাঁধতে বলল, অবন্তিকা, আমার নীল শার্টটা ইস্ত্রি করে রাখতে বলেছিলাম, করনি কেন এখনো? ওটা পরে আজ প্রেজেন্টেশন ছিল আমার। অবন্তিকা ব্যস্ত হয়ে বলল, আসলে রিকির শরীরটা কাল রাত থেকেই ভালো নেই, জ্বর এসেছে। ওর মাথায় জলপট্টি দিতে গিয়ে সময় পাইনি। সায়ন্তন বিরক্ত হয়ে বলল, সব সময় অজুহাত। রিকি বড় হয়েছে, ও নিজেরটা সামলাতে পারে। তোমার কাজ শুধু ঘরটা দেখা, সেটুকুই যদি না পারো তবে এত বিলাসিতা করে লাভ কি? অবন্তিকার বুকের ভেতরটা হু হু করে উঠল। রিকি তখন দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। 10 বছরের ছেলেটা মায়ের কষ্টটা এখন বুঝতে শিখেছে, কিন্তু কিছু করার ক্ষমতা তার নেই। কয়েক মাস পরের কথা। সংসারে অশান্তি বেড়েই চলেছে। লতা দেবী আজকাল প্রায় সব কাজেই খুঁত ধরেন। অবন্তিকার বাপের বাড়ি থেকে আসা কোনো উপহার বা ফোন এলেই শাশুড়ির মুখ হারি হয়ে যায়। এর মধ্যেই একদিন অবন্তিকার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন হৃদরোগে। ভাই ফোন করে বলল, দিদি, বাবাকে আইসিইউতে নিয়ে যাচ্ছি, তুই একবার আয়। অবন্তিকা ব্যাকুল হয়ে সায়ন্তনের কাছে গেল। সায়ন্তন, বাবা খুব অসুস্থ, আমাকে একবার যেতেই হবে। সায়ন্তন ল্যাপটপে কাজ করতে করতে বলল, এখন কি করে যাবে? কাল আমার অফিসের কলিগরা ডিনারে আসবে, মা একা হাতে সব সামলাতে পারবেন না, 2 দিন পর যেও। অবন্তিকা স্তম্ভিত হয়ে গেল। বাবার প্রাণ নিয়ে টানাটানি
আর তোমার কাছে কলিগদের ডিনারটা বড় হলো? সায়ন্তন চিৎকার করে উঠল। মুখ সামলে কথা বলো অবন্তিকা, এ বাড়িতে থাকতে হলে এ বাড়ির নিয়ম মানতে হবে। অবন্তিকা সেদিন কাঁদেনি, সে শুধু স্থির চোখে সায়ন্তনের দিকে তাকিয়েছিল। সেই রাতে অবন্তিকার বাবা মারা গেলেন। অবন্তিকা যখন খবরটা পেল, সে কোনো চিৎকার করল না, শুধু ঘর থেকে বেরিয়ে নিজের সেই ধুলো জমা ছবির বাক্সটা বের করল। সারা রাত ধরে সে একটা ছবি আঁকল। একটি প্রদীপ নিভে যাচ্ছে, কিন্তু তার ধোঁয়ায় একটা মানুষের মুখ ফুটে উঠছে। বাবার শ্রাদ্ধের কাজ সেরে ফেরার পর অবন্তিকা আর আগের সেই বৌমা থাকল না। সে এবার নিজের শর্তে বাঁচতে চাইল। অবন্তিকা সিদ্ধান্ত নিল সে কাজ করবে। সে পুরনো এক বান্ধবীর সাহায্যে একটি আর্ট স্কুলে ড্রয়িং টিচারের কাজ জোগাড় করল। যেদিন সে খবরটা বাড়িতে দিল, সেদিন মায়ানিবাসে যেন ভূমিকম্প হলো। আমাদের বাড়ির বউ বাড়ির বাইরে বেরিয়ে চাকরি করবে? ছি ছি, লোকের কাছে মুখ দেখাবো কি করে? ঋষিকেশবাবু গর্জে উঠলেন। সায়ন্তন এসে দাঁড়ালো অবন্তিকার সামনে। তুমি যদি ওই চাকরি করতে চাও, তবে মনে রাখবে এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। অবন্তিকা শান্ত গলায় বলল, এই বাড়ির দরজা তো আমার জন্য কোনোদিনই খোলা ছিল না সায়ন্তন। আমি তো এখানে এক বন্দি পাখি হয়েছিলাম। আমি চাকরি করবই, আর আমি কোথাও যাচ্ছি না। এই বাড়িতে তোমার ঠিক যতটা অধিকার আছে, আমারও ঠিক ততটাই অধিকার আছে। আমি এই বাড়িরই অংশ, কিন্তু আমি আমার স্বপ্নকেও আর মেরে ফেলবো না। শুরু হলো এক দীর্ঘ লড়াই। অবন্তিকা সকালে উঠে সবার রান্না শেষ করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ত। ছেলেকে স্কুলে পৌঁছে তারপর সে নিজের আঁকার স্কুলে যেত। ফিরে এসে আবার সব সামলাতো। বাড়ির লোক তার সাথে কথা বলা বন্ধ করে দিল। তাকে যেন এক ঘরে করে দেওয়া হলো। কিন্তু অবন্তিকা দমে যাওয়ার পাত্রী নয়। সে তার সামান্য মাইনের টাকা দিয়ে নিজের আর রিকির ছোটখাটো শখ পূরণ করতে শুরু করলো। সংসারের চাপে অবন্তিকা যখন ক্লান্ত, তখনই একদিন বাড়িতে এক বড় বিপর্যয় এলো। সায়ন্তনের কোম্পানিতে এক বিশাল কেলেঙ্কারি হলো। সায়ন্তন নিজে সৎ হলেও তার ওপরওয়ালাদের চক্রান্তে তাকে সাসপেন্ড করা হলো। বাড়ি আসা বন্ধ হলো আয়ের পথ। সায়ন্তন ভেঙে পড়ল। যে দম্ভ নিয়ে সে কথা বলতো, তা এক নিমেষে ধুলোয় মিশে গেল। হঠাৎ করেই মায়ানিবাসে অভাবের ছায়া নামল। লতা দেবীর ওষুধের টাকা জোটাতেও হিমশিম খাচ্ছিল সবাই। ঋষিকেশবাবুর ঘরের কোণে বসে শুধু দীর্ঘশ্বাস ফেলতেন। একদিন রাতে অবন্তিকা দেখল সায়ন্তন অন্ধকারে ব্যালকনিতে বসে আছে, তার হাতে একটা সিগারেট। অবন্তিকা পাশে গিয়ে বসল। সায়ন্তনের কাঁধে হাত রেখে বলল, ভেঙে পড়ো না, সত্যের জয় একদিন হবেই। সায়ন্তন তিক্ত হাসল। সত্য? যে সত্যের দোহাই দিয়ে আমি তোমাকে অপমান করেছি? আজ দেখো, আমার পাশে কেউ নেই। আমার তথাকথিত বন্ধুরাও ফোন ধরছে না। অবন্তিকা তার হাতটা চেপে ধরল। আমি আছি তো, তোমার এই দুর্দিনে আমি তোমাকে ছেড়ে যাব না। সায়ন্তন অবাক হয়ে তাকালো। যে নারীকে সে অবহেলা করেছে, সেই নারী আজ তার ঢাল হয়ে দাঁড়িয়েছে। অবন্তিকা তার আঁকা ছবিগুলো এবার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এবং গ্যালারিতে দিতে শুরু করলো। আশ্চর্যজনকভাবে তার ছবিগুলো দারুণ প্রশংসা পেতে লাগলো। অবন্তিকা সেন নামটা শিল্পমহলে পরিচিত হতে শুরু করলো। একটি বড় আন্তর্জাতিক কোম্পানি অবন্তিকার 10টি ছবি চড়া দামে কিনে নিল। সেই টাকা দিয়ে অবন্তিকা সংসারের হাল ধরল। সায়ন্তনের কেস লড়ার জন্য ভালো উকিল ঠিক করল। লতা দেবীর চিকিৎসার ভার নিজের কাঁধে তুলে নিল। বাড়ির পরিবেশে ধীরে ধীরে পরিবর্তন এলো। লতা দেবী একদিন রান্নাঘরে গিয়ে অবন্তিকাকে জড়িয়ে ধরলেন। মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে শুধু বউ ভেবেছি, মেয়ে ভাবতে পারিনি। আজ তুই না থাকলে আমরা পথে বসতাম। অবন্তিকা চোখে জল নিয়ে হাসল। মা, আমি তো আপনার মেয়েই। 1 বছর পর সায়ন্তন নির্দোষ প্রমাণিত হয়ে চাকরিতে ফিরেছে।
কিন্তু সে আগের মতো সেই দাম্ভিক পুরুষটি আর নেই। সে এখন নিজের স্ত্রীকে সম্মান করতে শিখেছে। আজ অবন্তিকার প্রথম একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন। কলকাতার সব নামিদামি মানুষ উপস্থিত। ফিতে কাটল রিকি। উদ্বোধনী ভাষণে অবন্তিকা মাইকের সামনে এসে দাঁড়ালো। আজকের এই সাফল্য আমার একার নয়। আমার সংগ্রামের পথে আমার ছেলে রিকি ছিল আমার শক্তি। আর আজ আমার স্বামী এবং আমার পরিবারের সকলেই আমার পাশে আছে বলেই আমি আজ পূর্ণ। দর্শক আসনে বসে থাকা সায়ন্তনের চোখে তখন আনন্দাশ্রু। সে মঞ্চে উঠে অবন্তিকার হাতে এক গুচ্ছ লাল গোলাপ দিল। সবার সামনে বলল, আমি একজন সফল অফিসারের চেয়ে একজন সফল শিল্পীর স্বামী হিসাবে বেশি গর্বিত। প্রদর্শনী শেষ করে রাতে যখন তারা মায়ানিবাসে ফিরল, তখন বাড়ির গেটে ঋষিকেশবাবু আর লতা দেবী প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়েছিলেন। অবন্তিকা প্রণাম করতেই ঋষিকেশবাবু বললেন, বৌমা, আজ থেকে এই বাড়ির নাম হবে অবন্তিকা নিবাস। অবন্তিকা হেসে বলল, না বাবা, এর নাম মায়ানিবাসই থাক, কারণ বিষ পান করে অমৃত বিলিয়ে দেওয়ার শক্তি আমাদের নারী শক্তির মতোই। রাতের আকাশে তখন পূর্ণিমার চাঁদ। অবন্তিকা আর সায়ন্তন ব্যালকনিতে পাশাপাশি দাঁড়িয়ে। রিকি তখন ঘরে ছবি আঁকছে, এক সুনিপুণ ভবিষ্যতের ছবি। অবন্তিকার মনে হলো বহু বছর পর সে আজ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে। এই শান্তি, এই আনন্দই হলো জীবনের আসল সার্থকতা। সংসার মানে শুধু একে অপরকে সহ্য করা নয়, বরং একে অপরের স্বপ্নের সারথি হওয়া। অবন্তিকার ঘর আজ আর জেলখানা নয়, বরং এক রঙিন ক্যানভাস, যেখানে ভালোবাসার রঙে আঁকা হচ্ছে এক নতুন জীবনের কাহিনী। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।